সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মরিয়া হয়ে চেষ্টা করেছিলেন গাজা দখল করতে। সেই চেষ্টা নস্যাৎ করে গাজা পুনর্গঠনের বিষয়ে একমত হয়েছেন আরব নেতারা। হামাসও এই পরিকল্পনায় রাজি। একদিকে ঘরোয়া ও বহির্বিশ্বের চাপ, অন্যদিকে গাজা নিয়ে আরব দেশগুলো এক কাতারে আসায় বেকায়দায় পড়েছেন নেতানিয়াহু। আরব বিশ্লেষক আহমদ সাদিদ বলেছেন, দুই দিকে আগুন, মাঝখানে মহা বিপদে পড়েছেন নেতানিয়াহু। এর মধ্যে ইয়েমেনের হুথিদের হাতে 15তম মার্কিন MQ-9 রিপার ড্রোন ধ্বংস হওয়ার খবর এসেছে। গাজার পক্ষে আবার যুদ্ধে যাওয়ার হুমকি দিয়েছেন তারা। আল জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনের গাজা উপত্যকা পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাবের বিকল্প প্রস্তাব গ্রহণ করেছে আরব দেশগুলো। মঙ্গলবার কায়রোতে অনুষ্ঠিত জরুরি আরব সম্মেলনে মিশরের দেওয়া এই পরিকল্পনা সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। সম্মেলনের সমাপনী বক্তব্যে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এই কথা জানিয়েছেন। পরিকল্পনা অনুযায়ী গাজা পুনর্গঠনে $5,300 কোটি প্রয়োজন হবে। পরিকল্পনাটি বাস্তবায়নে গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার প্রয়োজন হবে না। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প গাজার বাসিন্দাদের মিশর ও জর্ডানে পাঠিয়ে গাজায় উপকূলীয় পর্যটন শহর গড়ে তোলার প্রস্তাব দেন। সম্মেলনে সিসি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এই সংঘাত বন্ধ করে শান্তি ফেরাতে সমর্থ হবেন বলে তিনি নিশ্চিত। এই সংঘাতে গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার ভবিষ্যৎ নিয়ে এখন বড় প্রশ্ন হল, কারা এই উপত্যকা শাসন করবে। তাছাড়া পুনর্গঠনের কাজে প্রয়োজনীয় শত শত কোটি ডলার কোন কোন দেশ যোগান দেবে। মিশরের প্রেসিডেন্ট বলেন, গাজায় প্রশাসন পরিচালনা করবে স্বতন্ত্র পেশাদার টেকনোক্রেটদের সমন্বয়ে এমন একটি কমিটি গঠনে ফিলিস্তিনিদের সঙ্গে কাজ করে আসছেন তিনি। সিসি বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা PA-এর হাতে দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতির অংশ হিসেবে সাময়িক সময়ের জন্য মানবিক সহায়তা, তদারকি এবং উপত্যকাটির বিভিন্ন বিষয় দেখভাল করবে কমিটি। পরে পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলন করেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদুল্লাতে। তিনি বলেন, 6 মাসের জন্য গাজার প্রশাসন পরিচালনায় গঠিত এই কমিটির প্রধান যিনি হবেন তাকে মনোনীত করা হয়েছে, তবে তার নাম প্রকাশ করা হয়নি। গাজা নিয়ে মিশরের পরিকল্পনায় আরব দেশগুলো পুরোপুরি সমর্থন দিয়েছে বলে জানান আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত। তিনি বলেন, ফিলিস্তিনিদের সঙ্গে আলাপ আলোচনা করে মিশরের দেওয়া প্রস্তাবটি সম্মেলনে অনুমোদন পাওয়ায় এখন এটি আরব পরিকল্পনায় পরিণত হয়েছে। মিশরের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বাসিন্দাদের বাস্তুচ্যুত না করার এ ধরনের পরিকল্পনায় সমর্থন দিতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিও আহ্বান জানান তিনি। পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে গাজার শাসক দল হামাসও। ফিলিস্তিনের জাতীয় প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার পদক্ষেপকে সমর্থন জানানোর পাশাপাশি যত দ্রুত সম্ভব প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে সংগঠনটি। এর মধ্য দিয়ে কার্যত গাজার শাসনভার ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছে হামাস। যুদ্ধ পরবর্তী গাজার শাসন পরিচালনায় অন্তর্বর্তীকালীন একটি স্বাধীন টেকনোক্রেট কমিটির কথা আগে থেকেই বলে আসছিল সংগঠনটিকে। মিশরের পরিকল্পনায় গাজা পুনর্নির্মাণের জন্য 5 বছর মেয়াদী রোডম্যাপ রয়েছে, যা বাস্তবায়ন করতে আনুমানিক $53 বিলিয়ন খরচ হবে। জাতিসংঘের পক্ষ থেকেও গাজা পুনর্নির্মাণের জন্য মোটামুটি এরকম ব্যয়ের কথাই বলা হয়েছিল। আরব লীগ যে পরিকল্পনা অনুমোদন করেছে তার প্রথম পর্যায়ে অবিস্ফোরিত বোমা ও ধ্বংসস্তূপ পরিষ্কার করার পাশাপাশি গাজাবাসীর জন্য অস্থায়ী আবাস তৈরি করা হবে। এ কাজে 6 মাস সময় লাগবে এবং এতে ব্যয় হবে $3 বিলিয়ন। এরপর 2027 সাল নাগাদ গাজার জরুরি অবকাঠামো ও যতটা পারা যায় স্থায়ী আবাস নির্মাণ করা হবে। এ কাজে ব্যয় হবে $20 বিলিয়ন এবং সবশেষে 2030 সাল নাগাদ অবশিষ্ট অবকাঠামো, আবাসিক ভবন এবং শিল্প ও বাণিজ্যিক স্থাপনা নির্মাণ শেষ করা হবে। ওই কাজে ব্যয় ধরা হয়েছে $30 বিলিয়ন। কায়রো সম্মেলনে উপস্থিত হয়ে গাজা পুনর্নির্মাণ পরিকল্পনার প্রতি সমর্থন ঘোষণা করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। তিনি বলেন, এ কাজে জাতিসংঘ পূর্ণ সহযোগিতা দেবে। গাজা পুনর্গঠনে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাবের বিকল্প হিসেবে আরব দেশগুলোর গ্রহণ করা পরিকল্পনার নিন্দা জানিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলের অভিযোগ, আরব দেশগুলোর বিকল্প প্রস্তাবে বাস্তবতাকে উপেক্ষা করা হয়েছে। মঙ্গলবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হামাসের হামলায় হাজার হাজার ইসরায়েলি নিহত এবং শত শত অপহৃত হয়েছে।
তা এখানে উল্লেখ করা হয়নি। এই হত্যাকাণ্ডের জন্য হামাসের নিন্দাও করা হয়নি। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারণার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছে, যার লক্ষ্য হল ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানচ্যুত করা, তাদের জর্ডান এবং মিশরের পুনর্বাসন করা। হোয়াইট হাউসও বলেছে, আরব দেশগুলো মিশরের যে প্রস্তাবটি গ্রহণ করেছে তাতে গাজার বাস্তবতাকে তুলে ধরা হয়নি। এ কারণে ট্রাম্প তার দেওয়া প্রস্তাবের সঙ্গেই আছেন। শর্ত সাপেক্ষে গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতিতে যেতে ইসরায়েল রাজি আছে বলে মঙ্গলবার জানিয়েছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার। জেরুজালেমে আন্তর্জাতিক মিডিয়াগুলোর সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রী জানান, এক্ষেত্রে তাদের পূর্ব শর্ত হল তাদের সব বন্দীকে মুক্তি দিতে হবে, একই সঙ্গে গাজাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করতে হবে এবং হামাস ও ইসলামিক জিহাদকে অস্ত্র ছাড়তে হবে। তবে ইসরায়েলের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। দলটির জ্যেষ্ঠ নেতা সামি আবু জুহরি জানিয়েছেন, অস্ত্র সমর্পণ তাদের ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর জন্য রেড লাইন এবং তারা এতে কখনো রাজি হবেন না। তিনি বলেন, প্রতিরোধ বাহিনীর অস্ত্র নিয়ে কোনো ধরনের কথা বলা বোকামি। প্রতিরোধের অস্ত্র হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর জন্য রেড লাইন। 2007 সালে গাজার নিয়ন্ত্রণ নেয় হামাস। এরপর থেকে অঞ্চলটি তারাই শাসন করে আসছেন। সঙ্গে শক্তিশালী সেনাবাহিনীও গঠন করতে সমর্থ হন তারা। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় হামাস ও ইসলামিক জিহাদ। ওই সময় ইসরায়েল থেকে 250 জনকে বন্দী করেন তারা। ওই দিন থেকেই গাজায় নির্বিচার ও বর্বর হামলা চালানো শুরু করে ইসরায়েলি বাহিনী। টানা 15 মাস চলা এসব হামলায় গাজায় প্রায় 50,000 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। ইসরায়েল এখন শর্ত দিচ্ছে হামাসকে গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে, আর এটি করলেই তারা স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে। যদিও যুদ্ধের শুরুতে ইসরায়েল ঠিক করেছিল হামাসকে যুদ্ধের মাধ্যমে তারা নির্মূল করবেন, কিন্তু এতে পুরোপুরি ব্যর্থ হয়েছে দখলদার বাহিনী। ইসরায়েল বিষয়ক বিশেষজ্ঞ আহমদ শাদিদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি গভীর সংকট ও দুর্দশার মুখোমুখি হয়েছেন। তিনি বলেছেন, নেতানিয়াহু কোনো সামরিক সাফল্য অর্জন করতে পারেনি এবং তার চরমপন্থী মন্ত্রিসভা একটি গভীর সংকটের মুখোমুখি হতে যাচ্ছে। আহমদ শাদিদ বলেন, নেতানিয়াহু জানেন যে চূড়ান্তভাবে যুদ্ধ বন্ধ করা তার মন্ত্রিসভার চিন্তাভাবনার পরিপন্থী এবং এই বিষয়ে যে কোনো পদক্ষেপ তার মন্ত্রিসভার পতন ঘটাতে পারে। তাই নেতানিয়াহু একটি মধ্যম পথ খুঁজছেন, কেননা একদিকে তিনি তার মন্ত্রিসভাকে পতনের ঝুঁকি থেকে রক্ষা করতে চান, অন্যদিকে তিনি হামাসের সঙ্গে বন্দী বিনিময় প্রক্রিয়া সম্পন্ন করে ইসরায়েলি বন্দীদের পরিবারের পক্ষ থেকে আসা প্রবল চাপ মোকাবেলা করতে চান। এই বিশেষজ্ঞ স্পষ্ট করে বলেন, নেতানিয়াহু নিজেকে দুটি আগুনের মাঝখানে দেখতে পাচ্ছেন। একদিকে ইসরায়েলি জনগণের ক্ষোভের আগুন এবং অন্যদিকে তার চরমপন্থী মন্ত্রিসভার কঠোর অবস্থান। তারা জানেন না কিভাবে এই সংকট ও দুর্দশা থেকে বেরিয়ে আসতে হবে। আহমদ শাদিদ বলেন, সাম্প্রতিক যুদ্ধে গাজা ফ্রন্টে নেতানিয়াহু কিছুই অর্জন করতে পারেননি। নেতানিয়াহু বন্দী বিনিময় প্রক্রিয়া বন্ধ করে দিয়ে হামাসকে চাপে ফেলার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি এক্ষেত্রেও ব্যর্থ হয়েছেন। এই বিশেষজ্ঞ আরও বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি বন্দীদের হস্তান্তরের প্রক্রিয়াটি ভালোভাবে পরিচালনা করেছেন এবং হস্তান্তর অনুষ্ঠানের সময় অসংখ্য বার্তা পাঠিয়েছেন। তিনি বলেন, প্রতিরোধ বাহিনীর শক্তিশালী সামরিক উপস্থিতি দখলদারদের জন্য একটি স্পষ্ট বার্তা, যার অর্থ প্রতিরোধ যোদ্ধারা অনুকূল অবস্থানে রয়েছে। তিনি উল্লেখ করেন, আমি মনে করি গাজায় যুদ্ধবিরতি অব্যাহত রাখার জন্য যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করবে, কারণ ইয়েমেনের আনসার আল্লাহ আন্দোলনের হুমকির পর যুদ্ধ আবার শুরু হলে ইসরায়েল আক্রমণের মুখে পড়বে। এ কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী দ্বিধাগ্রস্ত এবং গভীর সংকটে আছেন এবং তিনি জানেন না কি করবেন। ইয়েমেনের হুথি আনসার আল্লাহ আন্দোলনের নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী জানিয়েছে, দেশটির আকাশ সীমা লঙ্ঘন করে পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আল হুদাইদার উপর শত্রুতামূলক অভিযান পরিচালনার পর একটি মার্কিন MQ-9 রিপার ড্রোনকে সফলভাবে ভূপাতিত করেছেন তারা। গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইয়েমেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী এ পর্যন্ত 15টি এ ধরনের ড্রোন ভূপাতিত করল। এক বিবৃতিতে সশস্ত্র বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি সক্রিয় এবং যে কোনো বিদেশি আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত। এতে বলা হয়, ইয়েমেনি সেনারা ফিলিস্তিন ও লেবাননের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইসরায়েলি ও মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। হুথিদের বিবৃতিতে বলা হয়, লোহিত সাগর এবং আরব সাগরে শত্রুতামূলক গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তারা। অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে তার শক্ত জবাব দেওয়ার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে তাদের।
ইরানকে ইসরায়েলের দিমোনা পরমাণু কেন্দ্রের তথ্য সরবরাহ করার প্রস্তাব দেওয়ার অভিযোগে ইসরায়েলের একজন ইঞ্জিনিয়ারকে আটক করেছে ইহুদিবাদী কর্তৃপক্ষ। ইরানের গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ শুরু করার এবং একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে প্রবেশের দাবিসহ সংবেদনশীল তথ্য বিক্রি করার প্রস্তাব দেওয়ার অভিযোগে ওই ইসরায়েলি ইঞ্জিনিয়ারকে অভিযুক্ত করা হয়। অধিকৃত ভূখণ্ডের বীরশেবা শহরের বাসিন্দা এবং হাইফা কেমিক্যাল সাউথের প্রকৌশলী ডোরন বোকোবজাকে 2 মার্চ একজন বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগ করার এবং ইরানে তথ্য পাচার করার অভিযোগে অভিযুক্ত করা হয়। তদন্তকারীরা দাবি করেছেন বোকোবজা কয়েক মাস ধরে টেলিগ্রাম মেসেজিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইরানি গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। গত বছরের ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গ্রেফতার হওয়া পর্যন্ত তিনি তার ইরানি এজেন্টের জন্য বিভিন্ন কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে। নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্রে এই ইঞ্জিনিয়ারের প্রবেশাধিকার আছে বলে তিনি দাবি করেন। ইসরায়েল কর্তৃপক্ষ বলছে এই ইঞ্জিনিয়ার সম্পূর্ণ সচেতনভাবে এবং জেনে শুনে ইরানি পক্ষের সঙ্গে পরমাণু তথ্য দেওয়ার ব্যাপারে যোগাযোগ করেছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।